ফোনে মহিলাকে কুপ্রস্তাব, মেদিনীপুরের নেতার সেই অডিও ক্লিপ ভাইরাল। যে ভাইরাল অডিও ক্লিপে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি পাইয়ে দেওয়ার টোপ, এবং সেই নথি পাইয়ে দেওয়ার নামে কুপ্রস্তাবের অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ বিশ্বনাথ পাণ্ডব, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি। যেখানে বলবো যাবে তো? যেখানে মানে কোথায় বলুন? আমার তো সম্মান আছে, সব নিশ্চয়ই গোপন। বুঝতে পারছি। তখন হলে ভালো হবে। মানে আমি তো ফ্রি আছি, আপনি বলুন কখন যাবেন। ওই সন্ধ্যা 6টা থেকে 8টা না হবে না? কোথায় যাবো বলুন? ওই জয়পুরের সময় জানালে আমি বলে দেবো। না মানে বলছি যাবেন কোথায় সেটাই জানতে চাইছি। একটি ঘর আছে ওইখানে, আপত্তি নেই তো? না আপত্তি নেই, আমি বলছিলাম আমার চিঠিটা যে মানে আটকে রেখেছে ইচ্ছে করে, আপনাকে তো বলেছিলাম, আপনি তো কিছু করছেন না। আচ্ছা, চিঠিটার ব্যাপারে আলোচনা আমি করে দেবো উকিলবাবুর সাথে। আর এই ডকুমেন্টস গুলো সবগুলোই আদায় করে দেবো। আপনি মনে আমার কথা বুঝতে পারেননি, এবারে তো সেই যখন বমলা বেঁচেছিল বলে দিয়েছিলেন। আপনি আগে মন থেকে ঠিক করুন, আপনার কাগজ সব আদায় করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই অডিও ভাইরাল হওয়ার পরেই সরব বিজেপি, পাল্টা একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করছেন বিশ্বনাথ পাণ্ডব। বাংলা নিজের মেয়েকে চায়, কোথায় চায়? তৃণমূল নেতাদের ভোগের বস্তু হিসেবে ফাঁকা ঘরে ডেকে পাঠাচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আরে তৃণমূলের কালচার এটা, একজন মহিলাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাকে একটি ফাঁকা ঘরে কে ডেকে পাঠাচ্ছে? তৃণমূলের শহর সভাপতি। মানুষকে ভাবতে হবে যে তৃণমূলের পাশে আর তারা থাকবে কিনা। বানানো কোথায় কে অডিও ছাড়লো, এই বাজে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। আপনার সম্মানহানি করার চেষ্টার কি কোথাও কোনো সম্মান হানি করবো বললেই হয় না। এখন বিষয় হচ্ছে যে রাজনীতি করতে গেলে এসব নোংরামি এখন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা গত দুজন বড় বড় নেতা ছবি পেয়েছেন, তো মানুষ দেখেছে, তো ভাবছে তাহলে তৃণমূল কংগ্রেসকে কিভাবে খারাপ করা যায়। তা আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে হাইলাইট করে দিলেন, এরপর আমার দেখবেন কুশপুত্তলিকা দেওয়া হবে, সেদিন আমি মনে করব যে আমার রাজনীতি সার্থক। অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে গাড়ি, ট্যাঙ্ক, মেশিন, এগুলো সব সংসদ তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে টাকায় কেনা, অথচ সেগুলোর কোনো ইউটিলাইজেশন নেই, সেগুলোর কোনোভাবেই ব্যবহার হচ্ছে না, অবহেলায় পড়ে রয়েছে। আর সেজন্যই পুরসভার বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভ। ঘাটালের খরার পুরসভার ঘটনা। যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনগুলিও মানে যাকে বলে একদম ডাস্টবিনে পড়ে থাকার মতন, কারণ এগুলোও ঠিকঠাক কাজকর্ম হয় না। মানে কি বন জঙ্গল হয়েছে? বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে, যাতে করে ওই সমস্ত মানে পরিষেবা ঠিকঠাক হয় আর ওই সব মেশিনারিগুলো যেমন ব্যবহার্য কাজে ঠিকভাবে ব্যবহৃত হয়, তার জন্য আমরা পৌরসভার নিকট বক্তব্য রাখছি। সিপিএম এবং বিজেপি কি বলছে শোনা যাক। সরকারের কোটি কোটি টাকা হচ্ছে, সাধ্য হচ্ছে, সেই রকমভাবে ওই রকম একটা আবর্জনার মধ্যে এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি, বহু সরকারি জিনিস কেনার পরে হচ্ছে পড়ে আছে, পড়ে থেকে থেকে হচ্ছে নষ্ট হয়ে গেছে। সেই রকমভাবেই ওইগুলো পড়ে আছে, নষ্ট হওয়ার পথে, দেখভালের কোনো ইয়ে নয়। আমার অত লাগবে কি লাগবে না সেইটা চিন্তা ভাবনা না করে প্রচুর ওই রকম জলের ট্যাঙ্ক আনা হয়েছে। আমাদের যে জলের ট্যাঙ্ক পৌরসভায় অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, সেগুলো অকেজ হয়ে পড়ে আছে, এমনকি বন টন হয়ে সব পড়ে আছে। ওইগুলো কোনো প্রশাসন ওইগুলো কোনো দেখছে নেই। টোটালি আমাদের বাধ্য হয়ে আমরা বলতে যাচ্ছি যে জলের ট্যাঙ্কগুলোকে একটু দেখুন, অনেকে জলের ট্যাঙ্ক তো নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু বাগাবার ব্যবস্থা করুন। 15-16টা সচল আছে, কয়েকটা খারাপ হয়েছে, সেগুলো বাগানোর ব্যবস্থা করা হবে। এবং কতকগুলো দুটো একটা এমন হয়ে গেছে সেগুলো আর বাগিয়েও কাজ হবে না। আমরা নতুন ট্যাঙ্কের ব্যবস্থা করছি। একটা ছোট পৌরসভা, কোটি কোটি টাকা কোথা থেকে আসবে? উল্টোপাল্টা বক্তব্য রাখলে হয়? যেটা নিজ সেটাই বলতে হবে। দুই পরিবারের মধ্যে মারপিট, রীতিমতো বাড়ি ভাঙচুর, এবং সেই সময় অন্তঃসত্ত্বায় বাধা দিতে এলে তাকেও মারধর করা হলো বলে অভিযোগ।
রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, জমি নিয়ে বিবাদের জেরে ইসলামপুরে শোরগোল। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় শিবনন্দন রামের বাড়ি। বছর কয়েক আগে মারা গিয়েছেন। স্থানীয়দের দাবি তার 2 স্ত্রী। পরিবার নিয়ে প্রথম পক্ষের স্ত্রী থাকেন ইসলামপুরে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ি বিহারে। অভিযোগ, সম্প্রতি দ্বিতীয় পক্ষের স্ত্রী মীনা দেবী ইসলামপুরে আসেন। মৃত স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। এ নিয়ে বিবাদ। স্থানীয়দের দাবি, শনিবার দুপুরে মীনা দেবী তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যান, ফের স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। অভিযোগ, তখন তাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। এরপর মীনা দেবী স্থানীয় মহিলা সমিতির দ্বারস্থ হন। অভিযোগ, মীনা দেবীকে নিয়ে শিবনন্দনের বাড়ি যান মহিলা সমিতির সদস্যরা। তখন ফের বাধা, শুরু হয় মারপিট। অভিযোগ, মারধর করা হয় শিবনন্দনের অন্তঃসত্ত্বা নাতনিকে, বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। কেন দোকানে দোকানে কি জন্য মারছে? আমার স্বামী দোকানে লিখে দিয়েছে, আমি পাবো না বাবা, ওই মার দিয়ে বার করে দিয়েছে। দোকান যাচ্ছি, আমাকে ঢুকতে চাচ্ছিলাম না, আমাকে মারলো। যে বয়স্ক ভদ্রমহিলা ন্যায্য বিচারের জন্য এসেছিল, তার বাড়িতে তাকে থাকতে দেয় না। আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম, তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধড়ক মারধর করে এবং অভিনয় করে। তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট, মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম করেছিল। কিছু ছেলে পেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে। देवी नाम का एक गैंग है, वो आया और सब तोड़ फोड़ के चला गया, सब लेके चला गया। वो 15 लाख रुपया हमसे मांगता है, जबरदस्ती जगह बोलता है हमको देने की। जगह तो हम मेरा नाम से है। वो दावी करते थे जो हमारे दुकान লাগবে আমার, মানে ও যে বলে আমার পাতি লিখে গেছে। জমি বিবাদে মারপিট, দুপক্ষই ইসলামপুর থানায় নালিশ জানায়। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর এদিকে বিজেপির আমাদের রাজ্যে জেলা সাংগঠনিক স্তরে বড় পরিবর্তন হতে পারে, অন্তত সেরকমই ইঙ্গিত মিলছে। 7টি সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে। কোন হিসেবে, মানে প্যারামিটার কি, কেন সরানো হবে? অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, কোনো কিসের ভিত্তিতে তাদের সরানো হতে পারে, কারা আসতে পারেন? সুস্মিতা রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সুস্মিতা? দেখো, যে 7 সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে মূলত অভিযোগ জমা পড়েছে, সেই 7 সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রয়েছে। এবং শুধু তাই নয়, স্বজন পোষণের অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক বিজেপির ভিতরের খবর অন্যত্র পাচার করার বা চালান করার অভিযোগও রয়েছে। সেই সমস্ত অভিযোগ জমা পড়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে এবং তাই সেই অভিযোগের ভিত্তিতেই 7 সাংগঠনিক জেলা সভাপতিকে সরানো হতে পারে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং ইতিমধ্যেই সেই 7 জেলা সভাপতির নামের তালিকা পৌঁছে গিয়েছে দিল্লিতে। আরএসএস এর কাছে এই বিষয়ে যে সাংগঠনিক জেলা সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং ইতিমধ্যেই আরএসএস এর তরফ থেকেও বলা হয়েছে যত দ্রুত সম্ভব এই 7 সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করতে হবে এবং তার পরিবর্তে অবশ্যই অন্য নাম আনতে হবে। এবং এও বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে আরএসএস ঘনিষ্ঠ যারা, তাদেরকেই মূলত জেলার দায়িত্ব দিতে হবে, জেলার সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার দিতে হবে। আরএসএস এর কথা অনুযায়ী যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ, সেই নামগুলোকে 70% জেলা সভাপতির পদে রাখতে হবে, 30% রাখতে হবে বিজেপি ঘনিষ্ঠ। সুতরাং রাজ্য নেতৃত্বের কথা অনুযায়ী আগামী 15ই আগস্টের মধ্যে যে জেলা সভাপতি বা যে জেলা কমিটি তৈরির আলোচনা ইতিমধ্যেই চলছে, সেই আলোচনা শেষ হওয়ার আগেই, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি জেলা সংগঠনকে মজবুতের লক্ষ্যে আবারও এই 7 সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করা হতে পারে, যাদের বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার মতো অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, দলের মধ্যেই স্বজন পোষণের অভিযোগ রয়েছে। এই 7 সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করা হতে পারে, যাদের নাম ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে এবং তাদের নাম যত দ্রুত সম্ভব, অর্থাৎ